এইচএসসি 26 ব্যাচ সামনে যাদের টেস্ট পরীক্ষা বাট রাইটিং পার্টটা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় আছো, এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওটা ফলো করলে মানে এই ভিডিওতে যে সাজেশনটা দেওয়া আছে এই সাজেশনটা তুমি যদি ফলো করো তাহলে তোমার যে শুধুমাত্র টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট হবে এমন না, এইচএসসি ফাইনাল পরীক্ষাতেও তুমি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। কারণ এখান থেকে ফাইনাল পরীক্ষায় 80 to 90% চান্স আছে কমন পড়ার। সো চলো দেরি না করে আমরা আমাদের সাজেশনটাতে চলে যাই। তবে তার আগে বলে নিচ্ছি, তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারো। ওকে, আমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং পার্টে কী কী থাকে? প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ইনফর্মাল লেটার অথবা ইমেইল, গ্রাফ, চার্ট, ম্যাপস ইত্যাদি। তারপর এটাকে আমরা থিম বলতে পারি, রাইট? থিম থাকে। আচ্ছা, সো এই জিনিসগুলো রাইটিং পার্টে থাকে। একটু আমি মূল আলোচনায় যাওয়ার আগে একটা সতর্কবার্তা দিতে চাই। রাইটিং পার্টের সাজেশনটা দেখে অনেকেই ভয় পাইতে পারো যে ভাইয়া এত কীভাবে পড়বো। ঠিক আছে, এটা নিয়ে আমি সম্পূর্ণ আলাদা একটা গাইডলাইন ভিডিও দিব যদি তোমরা চাও। বাট এর আগে সাজেশনটা দেখো। সাজেশনটা দেখার পর যদি এই প্রশ্নটা তোমার মাথায় আসে যে এত কীভাবে পড়বো, তখন তুমি আমাকে কমেন্ট করো, কেমন? আচ্ছা, সো ফার্স্ট পেপারে একদম প্রথম যেই সাজেশনটা দিতে হবে সেটা হচ্ছে কি প্যারাগ্রাফ, মানে প্রথম টপিকটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের জন্য দুইটা ভাগ আছে। ইংলিশ ফার্স্ট পেপার প্যারাগ্রাফের কথা মাথায় আসলে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে টেক্সচুয়াল প্যারাগ্রাফ আর একটা হচ্ছে নন টেক্সচুয়াল প্যারাগ্রাফ। টেক্সচুয়াল প্যারাগ্রাফ মানে কি, যেই প্যারাগ্রাফগুলো মেন বইয়ে আছে। ঠিক আছে, আচ্ছা, এইখানের যে প্যারাগ্রাফগুলো আছে এগুলো তোমার মেন বইয়ে আছে। শুধুমাত্র এই যে প্যারাগ্রাফটা আছে এটা 27 ব্যাচের বইয়ে নতুনভাবে অ্যাড করেছে, এই জন্য টেক্সচুয়ালে রেখেছিলাম, বাট এটা আসলে নন টেক্সচুয়াল প্যারাগ্রাফই হবে। সো এইখানের যেগুলো আছে এগুলো তোমার মেন বইয়ের প্যারাগ্রাফ। ঠিক আছে, এগুলো পরে নিতে পারো। এই টেস্টের পরেও যদি পরীক্ষায় আসে এগুলো থেকে আসার চান্স আছে, মানে ফাইনাল পরীক্ষায়। ওকে, এগুলো তো টেক্সচুয়াল প্যারাগ্রাফ। এখানে আবার সবগুলো যে খুব বেশি ইম্পর্টেন্ট এমন না। মনে করো যে ড্রিম ইম্পর্টেন্ট, ফোক মিউজিক ইম্পর্টেন্ট, জুলাই আপরাইজিং অবশ্যই ইম্পর্টেন্ট, এআই ইম্পর্টেন্ট, অ্যাডোলেসেন্স খুব একটা ইম্পর্টেন্ট না মোটামুটি, ক্রাফট ওয়ার্কও মোটামুটি। ইম্পর্টেন্স অফ রিলেশনশিপ এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এই টাইপ একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। বুলিং খুব বেশি ইম্পর্টেন্ট না, সিভিক এঙ্গেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট, হিউম্যান রাইটস তো আরও বেশি ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে পড়ো। হ্যাঁ, আচ্ছা, টেস্ট পরীক্ষার জন্য টেক্সচুয়াল প্যারাগ্রাফগুলো মানে বিভিন্ন ভালো ভালো কলেজে দেয়, তবে নন টেক্সচুয়াল প্যারাগ্রাফগুলো বেশিরভাগ কলেজে আসে। এই নন টেক্সচুয়াল প্যারাগ্রাফ যেমন ফুড অ্যাডাল্টারেশন খুব বেশি ইম্পর্টেন্ট, তুমি নিশ্চিত থাকো এটা তোমার টেস্ট পরীক্ষায় আসতেই পারে। প্রাইস হাইক তোমার টেস্ট পরীক্ষায় চলে আসবে। তারপর আইডিয়াল স্টুডেন্ট চলে আসতে পারে। সো এগুলো হচ্ছে প্যারাগ্রাফ, এর বেশি দিব না। ঠিক আছে, এমনি আমি জানি অনেক বেশি হয়ে গেছে, এই জন্যই তোমাকে শুরুতে আমি সতর্কবার্তা দিয়েছি যে তোমার কাছে কঠিন লাগতে পারে যে এত কিছু কীভাবে পড়বো, ওইটা নিয়ে আলাদা এই জন্য ভিডিও দিতে চাচ্ছি। বাট তুমি ওই ভিডিওটার আশায় আপাতত থাকো না, আপাতত প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। ঠিক আছে, সো এই পৃষ্ঠাগুলো তো টেক্সচুয়াল ছিল, এগুলো হচ্ছে নন টেক্সচুয়াল। এবার আসো কমপ্লিটিং স্টোরির সাজেশনটাতে। কমপ্লিটিং স্টোরি দুই ধরনের হয়, একটা হচ্ছে ক্রিয়েটিভ আর আরেকটা হচ্ছে কি ট্রেডিশনাল। একটা খারাপ সংবাদ হচ্ছে, যদিও খারাপ না মূলত এটা ভালোই, যে তোমাদের জন্য হয়তো খারাপ হতে পারে আর কি, যে রিসেন্ট টাইমে যেই বোর্ডগুলো আছে, শিক্ষা বোর্ডগুলো এই ট্রেডিশনাল গল্প থেকে সরে এসে ক্রিয়েটিভ গল্পগুলো দিচ্ছে। মানে কি, ট্রেডিশনাল গল্প হচ্ছে যেই গল্পগুলো আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি, যে বাইজিদ বোস্তামির গল্প, কাকের পানি খাওয়ার গল্প, শিয়ালের গল্প ইত্যাদি, এগুলো হচ্ছে ট্রেডিশনাল। আর ক্রিয়েটিভ মানে কি একদম নিজ থেকে বানিয়ে লিখতে হবে এরকম। সো এই ক্রিয়েটিভ যে গল্পগুলো আছে এগুলো থেকেই মূলত রিসেন্ট টাইমে প্রশ্ন অনেক বেশি আসতেছে। সো একটু সাবধানে থেকো। সো আপাতত টেস্টে পার পাওয়ার জন্য তোমরা এই জিনিসগুলো দেখতে পারো, কারণ এগুলো বোর্ডে রিসেন্ট টাইমে এসেছে। টেস্ট পরীক্ষায় দেখা যায় যে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন খুব বেশি আসে। সো এগুলো দেখতে পারো, ডান স্ক্রিনশট নেওয়া, তারপর এগুলো দেখতে পারো আপাতত টেস্টে পার পাওয়ার জন্য। 100% সম্ভাবনা নাই যে টেস্টে আসবেই, বাট চান্স বেশি। ঠিক আছে, আচ্ছা, এবার আসো ইনফর্মাল লেটার অথবা ইমেইল। এই দুইটার যে কোনো একটা পরীক্ষাতে দিতে হবে। ইনফর্মাল লেটারের জন্য এগুলো ফলো করতে পারো। ঠিক আছে, যে বিদেশি বন্ধুর কাছে পত্র লিখন, তাই না, এরকম ইনফর্মাল লেটারগুলো। তারপর এগুলো ইনফর্মাল লেটারের ক্ষেত্রে একটা কথা বলে নেই, ইনফর্মাল লেটারগুলোই তোমাকে ইমেইল আকারে আসতে পারে। সেম জিনিসই লিখে দিবা, জাস্ট লেখার স্ট্রাকচারটা বা প্যাটার্নটা একটু ডিফারেন্ট হবে।
ঠিক আছে, ইনফর্মাল লেটারগুলোই ইমেল আকারে আসতে পারে, তাও ইমেলের জন্য তুমি এই কয়টা দেখে যাবা। দেখো এখানের বেশিরভাগই ইনফর্মাল লেটারের জিনিসপত্র চলে আসে, আবার সেম ইমেলের লেখাগুলো মানে ইমেলটা যেই টপিকের উপরে এটা ইনফর্মাল লেটারে আসতে পারে। সো বারবার পড়তে হবে না, একবার পড়লেই হবে। কেমন বুঝাতে পারলাম? ওকে, সো এগুলো হচ্ছে ইমেইলের জন্য। এবার আসো গ্রাফ অ্যান্ড চার্ট। গ্রাফ অ্যান্ড চার্টের ব্যাপারে মজার কথা হচ্ছে, মজার বিষয় হচ্ছে তুমি যদি একটা গ্রাফ বা চার্ট বুঝে পড়তে পারো তোমার আলাদা করে আর কিছু পড়তে হবে না। মানে গ্রাফ অ্যান্ড চার্ট যদি একটা বুঝে বানিয়ে লেখাটা শিখে ফেলো আর আলাদা করে কি গ্রাফ অ্যান্ড চার্ট পড়তে হয় না। এত বেশি মজার এটা, নাম্বারটা খুব আরামসে পাওয়া যায়। তোমরা এটার উপর ভিডিও চাও কি না আমাকে প্লিজ কমেন্টে এখনই জানাও, না হয় পরে ভুলে যাবা। আমি তাহলে গ্রাফ অ্যান্ড চার্টের উপর এমন একটা ভিডিও দিব যেটা দেখলে তুমি গ্রাফ অ্যান্ড চার্টের সব জিনিস লিখতে পারবা অ্যান্ড ভালো ফুল নম্বরই পাবা। কারণ ওই ভিডিওতে আমি শর্টকাট বুঝাবো না, আমি একদম প্রসেসটা ফলো করাবো, তোমাদেরকে বুঝাবো। সো গ্রাফ অ্যান্ড চার্টের সাজেশনটা যদি একটু দেখি আমরা, যেমন এইটা কতবার যে বোর্ডে এসেছে তার ইয়ত্তা নাই। এইরকম করে যেগুলো দেখছো এগুলো হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্টের সাজেশন। আরেকটা আছে এই যে, ইনশাল্লাহ টেস্ট পরীক্ষা আসলে এগুলো থেকে আসবে। আর গ্রাফ অ্যান্ড চার্ট আবার বলছি একটা ভালো করে বুঝে পড়লে আর বানিয়ে লিখতে হবে না। কেমন? আচ্ছা, সো গ্রাফ অ্যান্ড চার্ট গেল। এবার আসি সর্বশেষ, শর্ট স্টোরি অর পোয়েম, মানে হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরি বা পোয়েম। এটা হচ্ছে যেটা আমরা মেনলি থিম রাইটিং বলি আর কি। কেমন? আচ্ছা, থিম কিভাবে লিখতে হয় না লিখতে হয় এটা নিয়ে তোমরা অনেক প্যারা খাও, আবার মনে করো যে থিম সাজেশন আলাদা করে চাও বা এগুলোর উত্তর চাও আমাদের কাছে। এগুলো নিয়ে আলাদা ভিডিও আমি তোমাদেরকে অলরেডি দিয়েছি। আমি এই সব কিছু কমেন্টে তারপর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। কেমন? ওকে, থিমের জন্য সাজেশনে যাওয়ার আগে তোমাকে একটা কথা একটু বলতে চাই। এইখানে কিন্তু একটা জিনিস দেখো যে বলছে অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরি অ্যান্ড পোয়েম। তার মানে আমরা যদি থিমের কথাটা চিন্তা করি, এটা শর্ট স্টোরি থেকেও আসতে পারে আবার কবিতা থেকেও আসতে পারে। আই রিপিট, মানে কবিতা থেকেও আসতে পারে, শর্ট স্টোরি থেকেও আসতে পারে, আমরা যদি টপিকের দিকে তাকাই। এখন চলো আমরা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করি। শর্ট স্টোরি শুধুমাত্র 2017 সালে আমরা দেখছি যে শর্ট স্টোরি থেকে প্রশ্ন এসেছে, এরপরেও আসতে পারে, বাট আমি যতটুকু খোঁজাখুঁজি করলাম 17 সালে একটা শর্ট স্টোরি আসতে দেখেছি, শর্ট স্টোরি থেকে থিম। আচ্ছা, এমনিতে তুমি থিম যদি এইচএসসিতে ভালো করতে চাও কি করা উচিত? জাস্ট এটা করো, টেক্সট বুকের যতগুলো কবিতা আছে সবগুলো কবিতার ভালোভাবে থিম পড়ে ফেলো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাকে যেই সাজেশনটা দিব এইটা থেকে ইনশাল্লাহ কমন পড়বে। মানে সবগুলো কবিতা আসলে অ্যাকচুয়ালি পড়তে হয় না, কয়েকটা চাইলেই বাদ দেওয়া যায় যেগুলো তুমি ইম্পর্ট্যান্ট না। সো ওভারঅল থিমের সাজেশনটা তুমি এইটা ধরতে পারো ইনশাল্লাহ। আমার বিশ্বাস এইখান থেকে শুধু টেস্টে না, মানে ফাইনাল পরীক্ষাও এখান থেকেই প্রশ্ন আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? অবশ্যই তুমি আর বাইরের যে কয়েকটা 2-3টা কবিতা থাকতে পারে ওইগুলো একবার পড়ে নিও, বাট এগুলো মানে পড়ে নিও যাতে সেফ থাকতে পারো, বাট এগুলো অবশ্যই পড়বা। এগুলো থেকে আসার চান্স 90%-এর উপরে, ঠিক আছে? তুমি চাইলে এগুলোর উত্তরও আমি তোমাকে দিতে পারি। ওকে, সো এগুলো হচ্ছে থিমের সাজেশন। সো আমার এই যে রাইটিং পার্টের ইংলিশ ফার্স্ট পেপারে পুরো সাজেশনটা আশা করি তোমাকে বুঝাতে পেরেছি। ইংলিশ সেকেন্ড পেপারেরও সাজেশন তোমাদের লাগবে আমি জানি, সেগুলোরও ভিডিও ইনশাল্লাহ আমি দিয়ে দিব। অ্যান্ড আমাকে কমেন্টে জানাও যে তোমার কোন জায়গায় অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে, আমি নিজে তোমার সেই কমেন্টগুলোর উত্তর দিব। আবার বলছি, চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।